This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবিগুলো দেখলেন? শেষ কবে এরকম জাতীয় পতাকা হাতে নিয়ে আপনারা কোথাও এরকম প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ দেখেছেন? জানি না স্বাধীনতা সংগ্রামের পর এরকমভাবে কবে জাতীয় পতাকা বেরিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কী ছিল, এটা তো বড় প্রশ্ন। এবং কারা ছিল, তাদের পেছনে কারা ছিল, কার জয় হলো, কেন নামলো, অনেকগুলো প্রশ্ন আছে না? এগুলো দেখতে দেখতে আপনাদের মনে হবে না পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে ওই অন্তর্যামীকে খুঁজে বার করাটা না ভীষণ দরকার, জানেন তো, ভীষণ দরকার। ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন, এটা কি মানে সত্যি সত্যি একটা অসম্ভব জায়গায় আমাদের এনে দাঁড় করালো, যেখানে এটা বোঝার দরকার আছে এই আন্দোলনটা এটা কি সাধারণ মানুষের হাত থেকে শেষ পর্যন্ত হাইজ্যাক করে নিল রাজনীতি? যে আন্দোলনটা ওই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য শুরু হয়েছিল সেই 14 তারিখ, নাকি রাজনীতির হাত থেকে আন্দোলনটাকে ফের হাইজ্যাক করে নিল জনতা? দুটো প্রশ্ন, দুটোই খুব গুরুত্বপূর্ণ। আর এই দুটো প্রশ্ন এই দিনের শেষে মনে হচ্ছে সব থেকে দামি, এবং দুটো প্রশ্নেরই উত্তর খুঁজে পাওয়াটা খুব কঠিন, বুঝতে পারছি। আজ থেকে 2 সপ্তাহ আগে শুরু হয়েছিল, খেয়াল করে দেখুন, সেই আন্দোলনের অনেক শাখা প্রশাখা তৈরি হয়ে গেছে, তাতে তো কোনো সন্দেহ নেই। মূল নদী সেটা চলতে চলতে প্রচুর শাখা প্রশাখা বেরোবে, এটাই স্বাভাবিক। সেরকমই হয়েছে। ওই মেয়েদের রাত দখলের অভিযানকে কেন্দ্র করে যে প্রথম আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা ক্রমশ জেলায় জেলায় যে কর্মসূচি সফল করতে নেমে পড়েছিলেন সাধারণ ঘরের মা বোনেরা, নেমেছিলেন সাধারণ মানুষ, সেই আন্দোলন যে আরও অনেকটা ছড়িয়ে পড়েছে এই বিষয়ে এই কদিনে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এটাও সন্দেহ নেই যে এই মুহূর্তের সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা। আর এই আন্দোলনটা এতটা ছড়িয়ে পড়ায় দুটো প্রশ্ন আমার মতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জানেন তো, দুটোই খুব গুরুত্বপূর্ণ। এক, ওই 14ই আগস্টের রাত দখলের কর্মসূচির থেকে আজকের নবান্ন অভিযান পর্যন্ত তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আন্দোলনটা, এটা কি আদৌ আর অরাজনৈতিক আছে, নাকি আন্দোলনটা পুরোপুরি রাজনৈতিক হয়ে গেছে? এটা দুটো প্রশ্ন না, এটা একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আন্দোলনটা কি আর ওই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবি, নাকি সার্বিকভাবে নারী সুরক্ষার প্রশ্ন তোলার জায়গায় এই বিষয়টা আরও আদৌ আছে যেখান থেকে শুরু হয়েছিল গোটা ব্যাপারটা, নাকি আন্দোলনটা রাজ্যের
সরকার বদলের আন্দোলন হয়ে গেছে? এটা দ্বিতীয় প্রশ্ন। দুটো প্রশ্নই একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, মানে পারস্পরিক সম্পর্কযুক্ত। এটা শাসক আর বিরোধী দুটো পক্ষই কিন্তু আমাদের জলের মতো বুঝিয়ে দিয়েছে। দিন থেকে সাপোর্ট ছিল, আমি ভলেন্টিয়ারের কাজ করেছি, লিডারশিপ টিম, গোটা রাজ্য জুড়ে 200-র বেশি অ্যারেস্ট হয়েছে, প্রত্যেককে লিগ্যাল সাপোর্ট দেব। এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি 3 দিন ধরে 4 দিন ধরে অর্গানাইজ করেছি। তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এড জন্য ক্যাম্প করতে, তারা লাগিয়েছে। তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম, কালকে দিয়েছে। 2 লক্ষ জলের পাউচ তারা এনে ডিস্ট্রিবিউট করেছে। এই কাজটা করেছে, ভলেন্টিয়ারের কাজটা। জাস্টিস চাওয়ার হলে সিবিআই যান, সিজিওতে যান, মামলা করার হলে সুপ্রিম কোর্টে যান। ব্যাকডোর দিয়ে অ্যানার্কি তৈরি করে, অরাজকতা তৈরি করে, লাশের রাজনীতি করে কেন্দ্রীয় সরকারকে দিয়ে কেন আপনারা ক্ষমতার রাজনীতি করতে যাচ্ছেন? আমরা আবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। যদি বলো রিজাইন মমতা, তাহলে ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ার থেকে সরে যান। আমরা চাই না গভর্নমেন্টটা বলো, ভারতীয় জনতা পার্টি 356 ধারা জারি করো, সরকার ফেলে দাও, এগুলোতে বিশ্বাস করে না। আপনি কাকে মুখ্যমন্ত্রী করবেন আপনাদের ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রী এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তার সেই পদে বসে থাকার অধিকার নেই। কি কাণ্ড বলুন তো, শুনলেন কথাটা? একটা লাশ শব্দ শুনলেন না? তিলোত্তমা কি তাহলে লাশ হয়ে গেলেন? তাহলে সেই লাশ নিয়ে কোট অন কোট রাজনীতিকদের মুখে যেটা লাশ, সেটা নিয়ে রাজনীতিটা কারা করছে? রাজনীতিও তো রাজনীতিকরাও করে, তারাই করে, সাধারণ মানুষ করেন না। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য, সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন পেছন থেকে ভলেন্টিয়ারি, সব সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন। ফলে গোটা বিষয়টা লক্ষ্যবস্তু কি? 2 দলের 2 রাজনীতিকের বক্তব্য থেকে কি আমরা বুঝতে পারলাম? শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেও যেন সরকার পড়ে না যায়। এটা আবার কে বলছেন? সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। এবার দুজনের বক্তব্যের নির্যাসটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন, কিন্তু সরকারটা থাকুক, সরকারটা ফেলার দরকার নেই। এই দ্বিমুখী আক্রমণ বা পরস্পর বিরোধী দুটো তত্ত্ব, যার কোথাও গিয়ে একটা কমন ফ্যাক্টর আছে, এটার পেছনে এটি কি অঙ্ক লুকিয়ে আছে বলুন তো? দেখুন, সুকান্ত মজুমদার ওই বলেছেন যে সরকার পড়ুক তিনি চান না, কিন্তু তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরে যান, তার পছন্দের মুখ্যমন্ত্রী কে হবেন? কাকে চাইছেন তিনি? এত কিছু যখন চাইছেন, ডেফিনেটলি এটাও তার মনের মধ্যে রয়েছে, তিনি সেটা অবশ্য বলেননি। কাজেই যেমন খুশি বুঝে নেওয়ার একটা ফুরসত রয়েছে আমাদের, আমরা তার হয়ে বুঝে নিতে পারি। এবার তিনি তো স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন না, চাইছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এ ব্যাপারে কি তৃণমূলের একাংশের সঙ্গে তার সুরটা মিলে যাচ্ছে? দেখুন, 14ই আগস্ট যখন রাত দখলের অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তখনও কিন্তু প্রাথমিকভাবে মনে একটা সংশয় ছিল। মনে হচ্ছিল যে একটা কর্মসূচি, যার কোনো নেতা নেই, যার পেছনে কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ নেই, কোনো সংগঠনের মধ্যে নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় একটা আহ্বান ভাসিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে, আমাদের ঘরের মেয়েদের তো কত জায়গায় কত রকম বিরূপ জিনিসপত্রের সম্মুখীন হতে হয়, অত্যাচারের সম্মুখীন হতে হয়। আমাদের রাজ্যই তো কত কিছু দেখেছে, কামদুনির থেকে শুরু করে। বেরোয়নি তো লোকজন, বেরোবে এবার? প্রশ্নগুলো মনের মধ্যে ছিল, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সেই রাত্রেই আমরা পেয়ে গেছিলাম। মানুষ দিয়েছিলেন, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে মানুষ দিয়েছিলেন। মাঝ রাতের বদলে সন্ধে থেকে পথে বেরিয়ে এসেছিলেন, আর মাঝ রাতকে সন্ধে বানিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন মানুষ চাইলে রাজনৈতিক ছাতা সরিয়ে কোনো আন্দোলনও হতে পারে। এটাও বুঝিয়ে দিয়েছিলেন। যেভাবে তারা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক পতাকাকে প্রত্যাখ্যান করেছিলেন, কোথাও গিয়ে রাজনীতিক থেকে একটু দূরে থেকেই তারা এমন একটা পদক্ষেপ নিতে চাইছেন, যাতে বুঝিয়ে দিতে চাইছেন যে যা করার আমরা করে নেবো, অনেক করেছেন, আপনাদের দেখা হয়ে গেছে, ছেড়ে দিন, আমাদের হাতে ছাড়ুন, আমরা বুঝে নিচ্ছি। এবার মুশকিল কি জানেন? যারা রাজনীতি করেন তারা গ্যালারিতে তো বেশিক্ষণ বসে থাকতে পারেন না,
সাধারণ মানুষ আন্দোলন করবে আর নেতারা বসে বসে দেখবেন, তাহলে তো রাজনীতির প্রয়োজনীয়তাটাই শেষ হয়ে গেল, তাহলে তাদের দরকার কি? তাই ছাত্র সমাজের ডাকা আজকের নবান্ন অভিযানের পেছনে আসলে যে বিজেপির ছাত্র সংগঠন রয়েছে বা আরএসএস রয়েছে বলে তৃণমূল যখন দাবি করতে শুরু করলো, তখন কিন্তু অবাক হয়নি। মনে হচ্ছিল তারা সবাই তো, সব রাজনৈতিক দল তারা একই রকম চাইবে, তারা বুঝবেও একই রকম, কে কীরকম চাইছে, সুতরাং হয়তো ঠিকই বুঝেছে। অবাক হয়নি যখন আজকের অভিযান থেকে বামেরা নিজেদের সরিয়ে নিল সেটা দেখেও। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, আজকের যে আন্দোলনটা, এটা দেখে কেউ কেউ কারা ছিলেন সেসব নিয়ে প্রশ্ন তুলতে পারেন। ছাত্রদের সংজ্ঞা আমাদের রাজ্যে কত রকমভাবে বদলে গেছে আমরা তো সেটা দেখেছি। যেভাবে পুলিশকে মারধর করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রক্তাক্ত হয়েছে পুলিশ, এটাও যেরকম দেখেছি, আবার এটাও তো দেখেছি রক্তাক্ত পুলিশকে কেউ কেউ রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন। যারা মেরেছেন আজকের হিসেবে ধরলে তারা ওই ছাত্র সমাজের অঙ্গ, যারা রেস্কিউ করে নিয়ে গেছেন তারাও ছাত্র সমাজের অঙ্গ। আবার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জল কামানের সামনে কোনো নেতৃত্ব না থাকা সত্ত্বেও ওইভাবে রাস্তায় নেমে লাঠির সামনে, টিয়ার গ্যাসের সামনে, জল কামানের সাথে মাটি আঁকড়ে পড়ে থেকেছেন, তারাও তো ছাত্র সমাজের অঙ্গ। ফলে কোথাও গিয়ে রাজনৈতিক একটা উদ্দেশ্য যদি থেকেও থাকে, কোথাও গিয়ে একটা স্বতঃস্ফূর্ততা কি একদম নেই? দেখুন, বামেদের এই গোটা বিষয়টার মধ্যে ভূমিকা নিয়ে যা প্রশ্ন উঠতে পারার উঠছে, তারা এইখান থেকে অন্তত নিজেরা সরেছিল। তারা সংগঠিতভাবে এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটা, যে তারা এটাতে থাকছে না। এবার তারা যে এখনও রাজনৈতিকভাবে সব স্তরের মানুষের কাছে এখনও গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠতে পারেননি, আমার ধারণা সেটা মোহাম্মদ সেলিমরা আমাদের থেকে অনেক ভালো বোঝেন। তাই জন্যই তারা এখনই সরাসরি কোনো এরকম বড় রাজনৈতিক আন্দোলনের পার্ট হতে চাইছেন না যেটাতে সরকার বদলের দাবি উঠবে। কারণ আজকের এই যে ছাত্র সমাজের দাবিটা ছিল, সেটা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সরাসরি সরকার বদলের দাবি। ফলে এই জায়গার থেকে তারা নিজেদের একটু সরিয়ে নিয়েছেন। যাদের পায়ের তলার মাটি কতটা শক্ত তাই নিয়েই প্রশ্ন আছে, তারা কিসের ভরসায় সরকার বদলের ডাক দেবেন? আর মানুষই বা তাদের সেক্ষেত্রে বিশ্বাস করবে কেন? ডাক দিলেই হলো নাকি, যে যা খুশি বলবেন সেটা শুনবেন? এই বাস্তববোধের জায়গার থেকেই সম্ভবত বামেরা মনে করেছেন যে তাদের আরও খানিকটা সময় নেওয়া উচিত, একটু নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত করে নেওয়া উচিত। যদি বামেরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকের নবান্ন অভিযানে সমর্থন জানাতো বা নীরব থেকে প্রচ্ছন্ন বার্তাও দিত, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা তো তোলার জায়গা ছিল। শুধুমাত্র কি ফাঁক তালে তৃণমূল সরকারকে বেকায়দা ফেলা বা একদম ফেলে দেওয়াটাই বামেদের লক্ষ্য? নিজেরা বিকল্প না হলেও অন্যকে এগিয়ে যেতে কীভাবে এরা সাহায্য করছে, এই প্রশ্নগুলো কিন্তু যত উঠতো তাদের ভবিষ্যতের রাস্তাটা ততটা বিভ্রান্তিতে ভরা হতো। এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বামেদের তো মাঝে মধ্যে এই বিভ্রান্তিতে ভুগতে হয়। এখন পর্যন্ত এই তিলোত্তমার সুবিচারের দাবিতে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে বামেরা যে ভূমিকা নিয়েছেন, সেটার মধ্যে কিন্তু মানুষের মনে অন্তত আলাদা করে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়নি। আলাদা করে কারোর মনে হয়নি কেউ ঝোপ বুঝে কোপ মারতে চাইছে। ফলে এক্ষেত্রেও সেই সম্ভাবনাটা এড়িয়ে গেছে তারা, এটাই মনে হচ্ছে। জানেন তো, এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো আজকের কর্মসূচির থেকে বামেরা নিরাপদ দূরত্ব মেনটেন করেছেন। সত্যি কথা বলতে কি, সরকার বদলের মতো রাজনৈতিক দাবির থেকে এখন পর্যন্ত তো সরেই থেকেছেন বামেরা। সম্ভবত আগে তারা নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন আর সঠিক সময়ের অপেক্ষা করছেন। কিন্তু এই যে কারুর মতে সময় এসে গেছে আর কারুর মতে সময়টা এখনো আসেনি, এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে এবং কারুর মতে কেউ কেউ ঝোপ বুঝে কোপ মারতে চাইছেন। অর্থাৎ সময়কে নিয়ে যে টানাটানি কে করছে? রাজনীতি করছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা এবং শাসক দল পারস্পরিকভাবে দ্বৈরথে জড়ালেন। তাদের বোঝাই যায় যে আসলে মূল ইস্যু থেকে মানুষের চক্ষুটা ঘুরিয়ে দেওয়া। মূল ইস্যু আরজিকর, মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা,
বিচার চায়, বিচার পায়নি, কামদুনি বিচার পায়নি, পার্ক স্ট্রিট বিচার পায়নি, হাঁসখালি বিচার পায়নি, অন্তত আর্যিকর বিচার পাক। এই হচ্ছে মানুষের মূল মনোভাব। এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে, কখনো পিসি ভাইপোর গল্প, কখনো নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প।